শুনশান এরিয়া, চারদিকে অন্ধকার জঙ্গল। সেই জঙ্গল পেরিয়ে শুধু 5 মিনিটের পথ পায়ে হেঁটে এসেছে নির্জন এক স্থানে। তারপর চারপাশে তাকিয়ে প্রবেশ করল জঙ্গলের আরও গভীরে। সারি সারি গাছ, অন্ধকার পথ, কাটা ঝোপে ভরা মেঠোপথ পেরিয়ে এসেছে আধা ভাঙা পুরনো একটি খুপড়ির কাছে। খুপড়িটা দেখে মনে হচ্ছে কয়েক বছর আগে কোনো বাড়িতে বানাতে গিয়েও বানানো হয়নি। অবহেলায় ইট খসে গেছে, সবুজ লতাপাতায় ভরে গেছে এক খুপড়ির দুর্বল প্রাচীর। আশেপাশে বড় বড় গাছ পাতা ঝরে শুকিয়ে মাটিতে পড়ে আছে। কদম ফেলার সাথে সাথে মর্মর শব্দ হচ্ছে। সে খুপড়ির এক কোণায় শুকনো পাতার সুপ্ত সরিয়ে হাঁটু গেড়ে বসে মাটি স্পর্শ করতেই খট করে শব্দ হলো। মুহূর্তেই সেখানে গোলাকৃতির লোহার প্লেট দেখা গেল। আশ্চর্যজনকভাবে প্লেটের মাঝখানে হালকা নীল আলো জ্বলে উঠল। ঘুরছে প্লেটটা, পার্টান লক যাচ্ছে। শুদ্ধ অদ্ভুত কায়দায় পার্টান লক আঁকলে ইংলিশে এস অক্ষরটি ভেসে উঠে লক খুলে গেল। দেখা মিলল এক গেটের। গেটে পা রাখতেই সাপের মতো পেঁচানো সিঁড়ি। সিঁড়িতে দাঁড়িয়ে লোহার প্লেটের মাধ্যমে গেট বন্ধ ও পুনরায় বন্ধ করে সিঁড়ি বেয়ে নেমে এলো সে। অতঃপর নির্দিষ্ট এক স্থানে দাঁড়াতেই শরীর স্ক্যান হলো। স্ক্যান করার কারণ, শরীরে যদি কোনোভাবে ক্ষতিকর কিছু লেগে থাকে তাহলে এটা রিমুভ হয়ে যাবে, নতুবা অ্যালার্ট দেবে। এখানে প্রবেশের আগে এমন অনেক সতর্কবার্তা মানতে হয় তাকে। মানার মতো সিস্টেম অন রেখেছে। তাছাড়া পার্সোনাল লেবে অনেক কিছুই আছে, সেগুলো একদিকে যেমন উপকারী তেমনই ক্ষেত্রবিশেষ হয়ে দাঁড়ায় প্রাণনাশী। শুদ্ধ শরীর স্ক্যান হয়ে গেলে দরজার দিকে এগিয়ে গেল। পিপ পিপ করে বোতাম চেপে পাসওয়ার্ড ইন করল। মুহূর্তে গেট খুলে যেতেই চোখ পড়ল এক মানবীর দিকে। মানবী অ্যাপ্রন পরিহিত অবস্থায় সোফায় গায়ে লিয়ে দিয়ে বসে আছে, চোখ জোড়া বন্ধ, অথচ ঠুটে অমায়িক হাসি। হঠাৎ সেই হাসি মুছে গেল। দ্বিতীয়কার উপস্থিতি টের পেয়ে চোখ খুলে তাকাল। শুদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়াতেই শুদ্ধ ভেতরে প্রবেশ করে বলল, ঐশ্বর্য কোথায়? কেবলই ফ্রেশ হতে গেল, চলে আসবে এক্ষুনি। হঠাৎ জরুরি তলব? কাজ হয়ে গেছে। কোনটা? পুরনোটা। নতুন কোনো সিস্টেম দেখা দিয়েছে? কি? ছেলেটার পুরুষারী হরমোনগুলো ব্লক হয়ে নারীদের দেহে হরমোন তৈরি হচ্ছে এবং পুরুষারী অবয়ব কেটে ধীরে ধীরে নারী দেহের গঠনে প্রকাশ পাচ্ছে। তার মানে আমার ধারণাই সঠিক, মেডিসিন বদলে দিয়েছে কেউ। তবে অবাক করার মতো ব্যাপার ঘটেছে সব। যেমন, ছেলেটার কণ্ঠস্বর মেয়েদের মতো শোনাচ্ছে। শরীরের অস্বাভাবিকভাবে পশম এবং তার পুরুষালী স্তনবৃত্ত প্রাপ্তবয়স্ক নারীর মতো দেখাচ্ছে, যা আমাদের ধারণার বাইরে ছিল। কথা হচ্ছে, এই মেডিসিন কোথা থেকে এলো, কারা বানালো, তাদের মূল উদ্দেশ্য কী? এটার রেজাল্ট ভয়াবহ। কেউ যদি প্রতিশোধমূলক কাজ করতেও এটা বাজারজাত করে তাহলে পুরুষ সমাজ হুমকির মুখে। এ কথা শুনে শুদ্ধ ঘাড় ঘুরিয়ে একবার তাকিয়ে পাশের রুমে চলে গেল। পরনে পোশাক ছেড়ে লেবের পোশাক পরে গেল নির্দিষ্ট একটি কক্ষে। কাচের দড়ি বিশালাকা কক্ষে শুয়ে আছে জীবন্ত পুরুষ। শ্বাস চললেও চলাফেরা নেই, কথা বলে মাঝে মাঝে, চোখ মেলে তাকায় না, খাবার নিজে হাতে তুলে খায় না। তাকে শুধু বাঁচিয়ে রাখা হয়েছে বিশেষ এক উপায়ে, তবে তার মরার দিন ঘনিয়ে এসেছে। বর্তমানে তার যা অবস্থা, ভদ্র সমাজে চলাফেরা করতে পারবে না সে, কারণ সাধারণ মানুষ তার কাছে খাদ্যে পরিণত হতে পারে, আবার সাপের ন্যায় খোলস ছাড়তেও পারে। শুদ্ধ মুখে মাস্ক পরে এগিয়ে গেল তার কাছে। কে বলবে বড়লোক বাপের ছেলে এটা? যাই হোক, কর্মফল বলে একটা কথা আছে। এসব ভাবতে ভাবতে শুদ্ধ নিজের প্রখর করল। মাত্র 4 সপ্তাহে এসব সিস্টেম দেখা দিয়েছে। আর কিছুদিন না হয় অপেক্ষা করা যাক, দেখা প্রয়োজন। তাদের আর কি কি দেখতে হয়, তারপর না হয় পরবর্তী ধাপ অনুযায়ী এগোনো যাবে। এরপর সে আরও কিছুক্ষণ সেখানে থেকে ঐশ্বর্যের সাথে দেখা করল। কথা হলো গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে। সেসব করতে করতেই রাত বাজল 1টা। ঐশ্বর্যকে সব বুঝিয়ে দিয়ে বের হয়ে ফিরতে ফিরতে বাজল রাত 1:30। শায়নার পার্টি অফিস তখনও খোলা। পার্টি অফিস পেরিয়ে চৌধুরী বাসায় যেতে হবে।
শুদ্ধ কি মনে করে অফিসের ভেতরে প্রবেশ করল। তাকে দেখা মাত্রই আজম সহ সকলে ব্যতিব্যস্ত হয়ে গেল। শাহরিয়ার ভাইয়ের ছোট ভাই মানে তাদেরও ভাই। মুখে মুখে শুদ্ধকে ভাই ভাই ডেকে ব্যস্ত রাখতে চাইলেও খুব একটা লাভ হলো না। শুদ্ধ চট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর আজমকে বলে বসল, ভাইয়া কোথায়? হুম, বাড়তি কথা নয়, কাজের কথা বলো। ভাই একটু কাজে গেছে, চলে আসবো নে। কোথায় গেছে? কনককে মারা দিতে। হালায় বহুত জ্বালাইতাছে। শাহরিয়ার ভাইয়ের ঠাপ না খাইয়া মাদার চোদ শুধরাইব না। আপনি বসেন ভাই, ঠান্ডা খান। কনক মানে সিদ্দিকের ছেলা? হ ভাই। কি করেছে সে? কনকের বোনরে কারাজানি রেপ করছে। এখন কনক দোষ দিতেছে শাহরিয়ার ভাইয়ের। পুলিশ কেসও করছে। পুলিশ আইছিল কিছুক্ষণ আগে। তার মানে ভাইয়া থানায় এখন, তাই তো? হ। না মানে হইছে কি ভাই? চলো। ভাই কইতাছি যে চৌধুরী বাড়িতে জানাইতে মানা করছিল শাহরিয়ার ভাইয়ে। জানাইলে আমারে আগে কুপাইব কইছে। সকালটা হইলেই ভাইয়া জামিন পাইয়া যাইব। আপনি থানায় যাইয়েন না ভাই, শাহরিয়ার ভাইয়া গোস্সা করব। শুধু শুনল। তারপর এক পকেটে হাত গুজে আজমের কাঁধে হাত রেখে হাঁটতে হাঁটতে বলল, তোমার শাহরিয়ার ভাই নির্বাচনে দাঁড়াবে, তা জানো? যে ভাই, জানি। এসব কেস ভাইয়ের নামে আগে পিছে থাকলে তার নির্বাচন করার স্বাদ ঘুচে যাবে। রাজনীতি করো, অথচ সিদ্দিকের চাল ধরতে পারোনি। সিদ্দিকের এখন একটাই লক্ষ্য, ভাইকে নির্বাচন করতে না দেওয়া। এর জন্যই কনকের বোনের কেসটা ভাইয়ের ঘাড়ে চাপাতে চাচ্ছে হয়তো, যাতে কেস জারি হয় তার নামে। নির্বাচনের আগেই ভাইয়ের মুখ থুবড়ে পড়ে। যদি ভাইকে ভালোবাসো এবং তার স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে চলো, চলো জায়গা। রাতের দাগ রাতেই মুছি। দাগ পড়বে না, দাগকে অবহেলা করতে নেই। কোন দাগ কার জীবনে মোড় ঘুরিয়ে দেয় বলা মুশকিল। তার কথাগুলো আজম হতবাক হয়ে শুনল। আসলে তো এভাবে তো ভেবে দেখেনি। এজন্য শিক্ষিত মানুষের সঙ্গে চলা উচিত, কারণ এরা জানেও বেশি, জ্ঞান রাখেও বেশি। দুজন কথা না বাড়িয়ে চলল থানার দিকে। যেতে যেতে শুদ্ধ ফোনে কারোর সাথে কথা বলল। কথাগুলো শুনে মনে হলো কোনো বড় মাপের মানুষ। এটা বুঝল শুদ্ধর রাজনীতিবিদের সাথে যোগাযোগ আছে। সঙ্গে এটাও বুঝল সায়নের জামিন হলো বলে। থানায় অলরেডি জানানো হয়ে গেছে। ঘটনা বুঝে আজম হঠাৎ আমতা আমতা করে বলল, ভাই একখান কথা কইতাম অনুমতি পাইলে। রাগ কইরেন না, ভুল কইলে মাফ কইরা দিয়েন। মনের কথা চাইপা রাখতে পারেন না দেখাই কইতাছি। ভাই আপনি ওসব কাজ ছাইরা আমগুলোকে মাঠে আইয়া পড়েন। কি দরকার শুধু শুধু অবুজ ইন্দুরের হোগায় ইঞ্জেকশন মারা? আমগো চারপাশে বড় বড় মেলা ইঁদুর আছে, তাও মুখোশ পরা ইঁদুর। আমি আর শাহরিয়ার ভাই মাঠে নামছি হ্যাগরে সাফকরণের লেগা। আপনি আমগো সঙ্গ দিলে আরও ভালো হইতো, কারণ আপনার তো আবার ইঁদুরের হোগায় ইঞ্জেকশন মারার অভিজ্ঞতা আছে। পারবেন ভালোই। আমরা রোজ আপনারে ইঁদুর আয়না দিমু, আপনি খালি ইঞ্জেকশন মারবেন। আমি খালি ইঞ্জেকশন মারি এ কথা কে বলেছে? শীতল আপাই। এসব ভাষা ব্যবহার করেছে? না না, সি সি, আপাই পড়ালেখা জানা মাইয়া, এসব ভাষা কয় নাই। আপা ভালোবাসা কইছে। শুনি কত ভালোবাসা ব্যবহার করেছে। আসলে কইছে কি, আমি ভাইরে আপনার কথা জিগাইছিলাম। তখন আমি নতুন, ভাইরে চিনতাম না। শীতল আপা ভাইয়ের সাথেই ছিল। আপারে গাড়ি কইরা কলেজে নামাই দিতে যাইতেছিলাম। আপনার কথা কওনের পর আপাই কইছিল আপনি সাইটেস্ট। আমি বুঝি নাই এডি আসলে কি, কাম কি। পরে আফা আমারে বুঝাইয়া কইল আপনি বিজ্ঞানী, পরীক্ষা নিরীক্ষা করণের লিগা নাকি ইঁদুরের বামে ইঞ্জেকশন মারেন। আপা শিক্ষিত মাইয়া, তাই কইছিল বাম। বাম কি তা আমি বুঝি নাই তখন। পরে আফা চইলে গেলে শাহরিয়ার ভাই কইছিল বাম মানে পাসা। ভদ্রলোকেরা পাসাকে সম্মান দেখানোর লিগা বাম কয়। আমার আবার এত ভালোবাসা মুহে আহে না, তাই আমি কইছি হোকা। ভালো করছি না ভাই? আপনি আমাদের দলে চলে আহেন ভাই। মিল্লা ঝুল্লা কাম করলে আমরাই হব এহেনকার রাজা। ক্ষমতার লোভ ভালো জিনিস নয় আজম।
ক্ষমতার লোভ মানুষকে পশুতে পরিণত করে, বিবেকের দুয়ারে মরীচিকা ধরায়। তাছাড়া আমি আমার কাজ নিয়ে সন্তুষ্ট ছিলাম, আর তাই আছি। শুধু শুধু ইঁদুর গোলানের উপরে এত রাগ কেন আপনার? হেরা যতই ছুটু প্রাণী হোক, হ্যাঁ করে কি লাগে না কন? ভাইয়া কি রাগ করলেন নাকি? ভুলভাল বকবক শোনার অভ্যাস আমার আছে। বলো তুমি, সমস্যা নেই। হে হে, বাঁচাইলেন ভাই। এরপর আজম নিজের মতো করে বকবক করতেই থাকল। শুধু শুনছে কি না বোঝা গেল না, কারণ সে ব্যাকটেরিয়ার নাম মনে করায় ব্যস্ত। এ সময় এ অবস্থায় হঠাৎ ব্যাকটেরিয়ার নাম মনে করার কারণ না জানা গেলেও কাউকে শিক্ষা দেওয়ার প্ল্যান এঁটেছে একথা শতভাগ নিশ্চিত। কারণ আর যাই হোক, সে অকারণে কিছু করে না। এদিকে প্রতিটা টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ, চাঞ্চল্যকর একটি ঘটনা। বারবার দেখানো হচ্ছে নামি দামি একটি কালো গাড়ি, গাড়ির ডিকি খোলা এবং ডিকির মধ্যে রাখা মানুষের কাটা হাত পা। ছবি সুস্পষ্ট দেখা যাচ্ছে না যদিও, কারণ আবছা করা যাতে কেউ ভয় না পায়। কার গাড়ি, কাটা হাত পা কাদের, কোন অপরাধের দরুন এমন ভয়াবহ মৃত্যুদণ্ড বোধগম্য হলো না কারো। সাংবাদিকরা ছবি তুলছে, প্রচার করছে নিউজ চ্যানেলে। তখনই সাক্ষী হতে হলো আরেকটি ঘটনার। জানা গেল এই গাড়িটি রাজনীতিবিদ আবু সিদ্দিকের বড় ছেলের। সে বাইরের দেশে থাকলেও 3 দিন হলো দেশে এসেছে। পেশায় রাগবি প্লেয়ার, বাবার মতো রাজনীতির ধারের কাছেও নেই, শান্ত ও ধীর স্বভাবের। নাম কায়েস সিদ্দিকী, বয়স 24-এর কাছাকাছি। কিছুক্ষণ আগে কায়েসের গাড়ি দেখালেও এখন কায়েসকে গ্রেফতার করে নিয়ে যাওয়া দেখাচ্ছে। আবু সিদ্দিক সেই মুহূর্তে একটি বারে গলায় লাল পানি ঢালছিলেন। ওনার মন মেজাজ ছিল অত্যন্ত ফুরফুরে। দলীয় অন্য সদস্যরাও ছিলেন আমোদ ফুর্তিতে। ঠিক সেই মুহূর্তেই কনকের মাধ্যমে ছেলের বিপদের কথা পৌঁছে গেল সিদ্দিকের কানে। ছেলের গাড়িতে নাকি কাটা কাটা হাত পা পাওয়া গেছে। হিসেবে মোট 5 জন ছেলের হাত পা। সিদ্দিক মাথায় হাত দিয়ে বসে পড়লেন। নেশার ঘোরে পা জোড়া হড়কে গেলেও দ্রুত ধরে ফেলল কনক। ফোন করে পুনরায় খোঁজ নিয়ে জানালেন সত্য ঘটনা। এসবের মানে কি? ছেলে এই কাজ করতেই পারে না, অসম্ভব। কেউ না জানলেও উনি খুব ভালো করেই জানেন। রক্তর ফোবিয়া আছে তার। রক্তটা তো দেখতেই পারে না। এর আগে রক্ত দেখে বহুবার প্যানিক অ্যাটাক হয়েছে তার। হসপিটালে থাকে অনেকবার। চিকিৎসা চলমান। এমনকি ছেলের কারণে বাসায় মুরগি কবুতরও জবাই হয় না। অথচ কার এত বড় স্পর্ধা হলো যে ছেলেকে এভাবে ফাঁসালো? কিসের রাগ তুলল? সে যেই হোক, তাকে ছেড়ে দেওয়া যাবে না। বরং এর পেছনে কারা আছে সেটাও বের করতে হবে। এমন ভয়ঙ্কর প্ল্যান যার মাথা থেকে বেরিয়েছে সে সাধারণ কেউ নয় নিশ্চয়। এসব ভেবে উনি সময় নষ্ট না করে উঠে দাঁড়ালেন। চট করে ওনার স্মরণ হলো সায়নের কথা। শান থাকলে এসব ঝামেলা চুটকি মেরেই সমাধান করে দিত। কিন্তু এখন সে নেই। নতুন করে পাখা গজিয়েছে তার। এখন কদিন উড়ুক। সময় করে টুপ করে পাখা ছেটে দিলেই হবে। সদ্য উঠতে শেখা পাখি উচ্চতায় গেলে নিজেকে অন্য কিছু মনে করে। শায়নের একই অবস্থা। দল ছেড়ে সে ভেবেছিল একাই দল গোছাতে পারবে। অবশ্য সে করতে পারলেও তাকে করতে দেওয়া হবে না। কারণ সোনার ডিম পাড়া হাঁসকে তার ক্ষমতা বুঝে দেওয়া বুদ্ধিমানের কাজ না। এতে মালিকের বিপদ কিনা? কায়েসের ঘটনা যখন টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ, আজম, শুদ্ধ আর সায়ন একসাথে থানা থেকে বের হচ্ছিল। তখন আজমকে তাদের দলের একজন কল করে ঘটনা জানাতেই সেও সায়নের কানে কথাখানা পৌঁছে দিল। সায়ন শুনে হঠাৎ হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে পেটে খিল ধরার উপক্রম। শুদ্ধ কিছু না বললেও আজম বলল, হাসেন কে ভাই? আমারেও কন, আমিও একটু হাসি। এমনি এমনি হাসছি না রে পাগল। ছাপ খেয়ে বাপ টাকার সময় এসে গেছে বেচারা সিদ্দিকের। ওর নাজেহাল অবস্থা দেখে হাসছি। কিন্তু এই কাম করলো কেডায়? আছে একজন। কেডা ভাই? আমার ছায়া সঙ্গী। এর পরের প্রশ্ন করার সাহস হলো না আজমের। তবে ধারণা করে ঠোঁট টিপে হাসল। শান আজমকে চলে যেতে বলে 2 ভাই এগোলো বাড়ির পথ ধরে। দুজনের কাছে 2টো বাইক। মাঝারি গতিতে পাশাপাশি বাইক চালাচ্ছে 2 ভাই। কারো মুখে কথা নেই। অথচ কিছুক্ষণ আগের ঘটনায় দুজনেই অবগত। তারা এও জানে কায়েসকে পরিকল্পনা ছাড়াই ফাঁসিয়ে দিয়ে পাশার পুরো চাল উল্টে দিয়েছে সুবর্ণ চৌধুরী স্বর্ণ।
এই স্বর্ণ মাঝে মাঝে এমন সব কাজ কারবার করে সায়ন না হেসে পারে না। এটাও যে রাগের বহিঃপ্রকাশ খুব করে জানে সে। আর তার একটাই কাজের খেলার মোড় চূড়ান্ত সীমানায় নিয়ে যাবে এটা হয়তো সিদ্দিক আন্দাজও করতে পারবে না। যদিও চালটা একটু পেঁচানো। এই যেমন সিদ্দিক ওর দলের এক ছেলেকে দিয়ে কনকের বোনকে রেপ করালো, তা হয়তো নিখুঁতভাবে। বোঝার উপায় নেই এটা তার পূর্ব পরিকল্পনা। রেপ করার স্থানে আবার রেখে এসেছিল শ্যানের নাম খোদাই করা ব্রেসলাইট। শুদ্ধ দিয়েছিল ওই ব্রেসলাইটটা। সেটা পেয়ে কনকের ধারণা পূর্ব শত্রুতার জেরে এ কাজ করেছে সে। এর মধ্যে সিদ্দিকও যা তা বুঝিয়েছে। বিচারের দাবিতে কেসের কথা আগেই স্মরণ করিয়েছিল, যাতে শায়নকে কেসে ফাঁসিয়ে নির্বাচন আটকাতে পারে। বোকা কনক বিশ্বাস করে শায়নের নামে কেস ঠুকেছে, যাতে কেস থাকায় নমিনেশন আটকে যায়। তাদের প্ল্যান এই অবধি ঠিকঠাক ছিল, কিন্তু ঠান্ডা মাথার স্বর্ণ ব্যাপারটা সহজে হজম করতে পারেনি। শায়নের গায়ে রেপ কেসের দাগ তার মনের ভয়ঙ্কর জেদ সৃষ্টি করেছে। ফলস্বরূপ আজমকে দিয়ে ছেলেগুলোর কাটা হাত পা নিয়ে সিদ্দিকের ছেলের গাড়ির ডিকিতে রেখেছিল। এদিকে সিদ্দিক যখন শায়ন অ্যারেস্ট হয়েছে বলে আমোদে ফুর্তিতে ব্যস্ত, তখন স্বর্ণ সিদ্দিকের ছেলেকে কট খাইয়ে দিয়েছে। এসব করার পর তাকে আগে জানিয়েছে। সব জেনে সে চুপ করে থানায় বসেছিল বললে ভুল হবে। যদিও গরম গরম হালিম খাচ্ছিল পুলিশদের সাথে, বেশ ভালোই স্বাদের ছিল। এই অমৃত স্বাদের টানে হলেও সে আবার থানায় যাবে, যেতেই হবে। অতঃপর তারা পার্কিং লটে বাইক পার্ক করে এমনভাবে বাড়িতে প্রবেশ করল যেন কেউ টের না পায়। কিন্তু ড্রয়িং রুমে পা রাখতেই দেখে শীতল আর সারাফাত চৌধুরী বসে বসে লুডো খেলছে। টুকটাক খাবার দাবারও দেখা যাচ্ছে। তাদের দেখে শীতল আর চোখে বড় আব্বুর দিকে তাকালো। এতক্ষণ ছলে বলে বড় আব্বুর কাছে শুদ্ধর নামে অনেক কিছুই বলেছে, বারণও করে দিয়েছে যাতে এসব না শুধায়, তাহলে শুদ্ধ তাকে আবারও মারবে। এ কথা শুনে উনি জানিয়েছে বলবে না। এতেই খুশিতে ডগমগ শীতল। এত রাতে ছেলেদের বাড়ি ফিরতে দেখে উনি ঘড়ির দিকে তাকালেন। তারপর গমগম সুরে বললেন, কটা বাজে এখন? ভদ্রকুলের ছেলেরা এত রাতে বাসায় ফিরে? 3 দিন বোধ বুদ্ধি লোপ পেয়ে যাচ্ছে নাকি তোমাদের? তখন সায়ন জবাব দিল, একটা কাজ ছিল বাবা। মধ্যরাতে কিসের কাজ? আর মানুষ রাজনীতি করে না নাকি দেশে তুমি একমাত্র রাজনীতিবিদ? শায়ন মাথা চুলকে কথা বাড়াল না। বাবা যে তার উপর ভীষণ বিরক্ত সে জানে। আজকের সুযোগ পেয়েছে, কথা শোনাতে বিন্দুমাত্রও ছাড় দেবে না। ছেলেদের চুপ থাকতে দেখে সারাফাত চৌধুরী এবার শুদ্ধকে বললেন, আর শুদ্ধ, তুমি শীতলকে রাত জেগে বসে থাকতে বলেছ কেন? ও বাচ্চা মেয়েটা রাত জাগলে শরীর খারাপ করবে না? এসব বলে দিতে হবে তোমাকে? বাবার কথা শুনে শুদ্ধ কপাল কুঁচকে তাকালে সারাফাত চৌধুরী বিরক্ত হয়ে উঠে দাঁড়ালেন। বললেন, খবরদার বলছি, ওর দিকে চক গরম করে তাকাবে না। নিজেরা রাত বিরাতে ফিরবে, আবার বাচ্চাদের খেতে দেওয়ার জন্য রাত জাগিয়ে বসে রাখবে। আজ দেখলাম, এরপরে যেন এসব না দেখি। এই কথা বলে শীতলকে রুমে যেতে বলে উনিও চলে গেলেন। ছেলেরা বড় হয়েছে, এখন কি আর কড়া শাসন মানবে? তবুও যতটুকু না করলেই নয়। বাবার জেরার হাত থেকে ছাড়া পেয়ে শায়ন জানালো খাবে না, প্রচুর ঘুম পাচ্ছে তার। এ কথা বলে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। ভেবে নিল স্বর্ণের রুম খোলা পেলেই ঢুকে পড়বে। বুকের ভেতরটা কুটকুট করছে, হাত নিষ্পিস করছে কাউকে বুকের মধ্যে জাপটে ধরার জন্য। ঠোঁটটাও কেমন জানি চুলচুল করছে কারো ঠোঁটের ডুব দেওয়ার বাহানায়। কিন্তু স্বর্ণের রুমে দরজা বন্ধ দেখে বিরক্ত হলো। দুবার নক করল, এরপর ফিসফিস করে ডাকল, জান, এই জান, দরজা খুল। আরে বল, দরজাটা খুল, দুটো চুমু খেয়েই চলে যাব। শরীরে শক্তি পাচ্ছি না সোনা, কাছায় একবার। কতক্ষণ দেখি নাই তোকে। ওই হারামজাদা সিদ্দিকের বউয়ের কসম, তোর কপালে, দু চোখে, দু গালে, নাকে, ঠোঁটে, থুতনিতে, গলায় আর কাঁধে একটা চুমু খাবো। এইটুকুতেই হয়ে যাবে আমার। খুল সোনা। ঘুমের ঢং মারাও? আমি জানি তুই ঘুমাসনি। স্বর্ণ, আয় স্বর্ণকমল, বালের বউ আমার, তোর ঘুমের মায়েরে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। এবার তো খুল। চুমুর জন্য ক্ষুধার্ত আমি,
তুই একজন ক্ষুধার্ত মানুষকে খেতে দিলি না? পাষাণী কোথাকার। বদদুয়া করলাম তোর বাচ্চারা যেন ল্যাংটা হয়ে জন্মায়। এত ডেকেও সাড়া না পেয়ে বকতে বকতে নিজের রুমের দিকে পা বাড়ালো সায়ন। আর স্বর্ণ দরজার পাশে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে হাসছিল। ওদিকে শুদ্ধ গায়ে লিয়ে সোফায় বসেছে। গা ঘামার কারণে পিঠের সেই ক্ষততে প্রচণ্ড জ্বলছে। জংলিটা তখন সর্বশক্তিতে খামচি বসিয়েছে। কি মনে করে শীতল পানির গ্লাসটা এগিয়ে দিলেও নিল না। তাই দেখে শীতল মুখ বাঁকালো, মনে মনে গালি দিল। তখন শুদ্ধ বলল, আবার নালিশ করেছিস? না না, আমি কিছুই করিনি। এটাও বিশ্বাস করতে হবে? আমি টিভিতে মুভি দেখছিলাম, বড় আব্বু পানি নিতে এসেছিল। আমাকে বসে থাকতে দেখে ঘুমাতে যেতে বললে আমি বলেছি সায়ন ভাই আর শুদ্ধ ভাই এখনো ফেরেনি, ওনারা এলে খেতে দিতে হবে। খেতে দে। আচ্ছা। শীতল খাবার গরম করে খেতে ডাকলে শুদ্ধ খেতে বসল। তার পাশের চেয়ারে আইসক্রিম নিয়ে বসল শীতল। তারপর পটানো সুরে বলল, শুদ্ধ ভাই, আপনি ওই হাদিসটা জানেন? কোন হাদিস? শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক দেওয়ার কথা বলা হয়েছে, ওই হাদিসটা। চালাকাঠ রেখে এসেছিস? সেই কখন। যা ঘুমাতে যা। যাব তো, আমার পারিশ্রমিক দেন। আমরা মুসলিম ঘরের ছেলে মেয়ে, আমাদের উচিত অক্ষরে অক্ষরে হাদিস পালন করা, তাই না? তা তো অবশ্যই। আমার কাছে টাকা নেই, রুমে চল, দিচ্ছি। এতক্ষণ বসেছিলাম, একটু বাড়িয়ে দিয়েন। জানেন তো, শ্রমিকদের খুশি করলেও আল্লাহ খুশি হন। ও নিয়ে ভাবিস না, তোকে খুশির চূড়ান্ত লেভেল অবধি ঘুরিয়ে আনার দায়িত্ব আমার। বলছিলাম যে, দেশে ফিরলেন আমাদের জন্য কিছু মিছু আনেননি? না মানে প্রতিবারই তো আনেন। তার মানে আবার আমার টলি হাতিয়ে শেষ তুই? ইয়ে মানে একটু হাতিয়েছিলাম, কই চকলেট টকলেট পেলাম না তো। এ কথা শুনে শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো। এত মারে বকে, তাও শুধরানো নয় এই মেয়ে। এ কি কখনো বড় হবে না? বুদ্ধিশুদ্ধি হবে না? জবাবের অপেক্ষায় তাকিয়ে থাকতে দেখে সে বলল, প্রতিবার তোদের জন্য আনি, এবার শুধু আমার জন্য এনেছি। একটা পারফিউমও তো আস্ত রাখিসনি, তাই আরো ভালো ভালো পারফিউম এনেছি। ওগুলোর দাম কি আগেরগুলোর চেয়ে বেশি? আমি গিয়ে দেখি তাহলে। যাবি? যা, খবরদার নষ্ট যেন না হয়। আচ্ছা। এ কথা বলে শীতল খুশিতে গদগদ হয়ে দৌড়ে চলে গেল। শুদ্ধ ধীরে সুস্থে খেয়ে রান্না করে সব রেখে রুমের দিকে গেল। পাখি খাঁচায় ঢুকে পড়েছে, বাড়তে তাড়া নেই যদিও। তখন পাখিকে একটু শিক্ষা দেওয়াই যাক। মনে মনে সেসব ভেবে রুমে গিয়ে দেখল শীতল ট্রলি নিয়ে বিছানার মাঝখানে বসেছে। দুটি ট্রলি থাকায় প্রথমে যেটা খুলেছে সেটা শুদ্ধর কাপড়ের। সেখানে কিছু না পেয়ে কাপড় চোপড় এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আরেকটা খুলে পারফিউমের মরক খুলে দেখছে। পুরো রুম পারফিউমের গন্ধে মম করছে। শুদ্ধ আপাতত কিছু বলল না। রুমের দরজা লক করে স্টাডি টেবিলের উপর বসল। খাতা ও কলম টেনে নিয়ে খসখস করে কিসব লিখল। তারপর ঝরঝরে হাতের লেখায় পূর্ণ খাতাটি শীতলের হাতে ধরিয়ে দিয়ে বলল, এখানে 15টা ব্যাকটেরিয়া ও কোন ব্যাকটেরিয়ায় কোন রোগ হয় তা লেখা আছে। সবগুলো মুখস্থ করে লিখে তারপর রুম থেকে বের হবি। শীতল হতবাক। এই মধ্যরাতে কোন দুঃখে ব্যাকটেরিয়ার নাম মুখস্থ করতে যাবে? নিজের পড়া ধরে ছুঁয়ে দেখে না। অথচ সে খাতাতে চোখ বুলিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকালো। তারপর বলল, এত রাতে ব্যাকটেরিয়ার নাম মুখস্থ করব কেন শুদ্ধ ভাই? কোন ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়, কোন ওষুধের রোগ সারে, একটা মেডিসিন তৈরি করতে কত খাটুনি লাগে, এসব তো জানা দরকার, তাই না? তাছাড়া মেডিসিন ট্রায়াল দিতে ইঁদুরের হুগা, না মানে বামে ইঞ্জেকশন মারি কেন, এর পেছনের কাহিনীও জানতে পারবি। শীতল মুখ লটকে তাকিয়ে রইল। মধ্যরাতে এসব অত্যাচার সহ্য হয়? সে খাতাতে চোখ বুলিয়ে নিল। এত বড় বড় ইংলিশ বানান উচ্চারণ করবে কিভাবে? পড়তে গিয়ে দাঁতগুলো না ঝরঝর করে পড়ে যায়। সে খাতা থেকে নজর সরিয়ে বিছানা থেকে নামতে নামতে বলল, অনেক রাত হয়েছে,
বড় আব্বু রাত জাগতে বারণ করেছে। শরীরটা খারাপ লাগছে শুদ্ধ ভাই, কাল মুখস্থ করে দেব। এ কথা বলে দরজার কাছে গিয়ে দেখল দরজা লক করা। পাসওয়ার্ড অন করলে দেখাচ্ছে রং পাসওয়ার্ড। সে বিস্ফোরিত দৃষ্টিতে পেছনে ঘুরে দেখে শুদ্ধ নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে, অর্থাৎ জব্দ করার সব পথ ঠিকঠাক করে সে গেছে ফ্রেশ হতে। শীতল পুনরায় পাসওয়ার্ড দিল। না, তাও হলো না, বরং শুদ্ধর ফোনে অ্যালার্ট নোটিফিকেশন আসতে থাকল। শীতল কাঁদো কাঁদো হয়ে পুনরায় বিছানায় বসল। এবার কি হবে? 20 মিনিট পর শুদ্ধ মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো। কালো ট্রাউজার আর সাদা টি শার্ট। তাকে মলিন মুখে দাঁড়িয়ে থাকতে দেখে শুদ্ধ শুধালো, মুখস্থ বল দেখি। শুদ্ধ ভাই, আর কখনো আপনার অবাধ্য হব না, টাকাও লাগবে না, যেতে দিন প্লিজ। এ কথা শুনে শুদ্ধ এগিয়ে তার মুখোমুখি দাঁড়ালো। তারপর ঠান্ডা হাতে শীতলের কপালে স্পর্শ করে তাপমাত্রা দেখে বলল, জ্বর নেই তো? তাহলে ভুল বকছিস কেন? সত্যি বলছি। এই সত্যি এই অবধি কতবার বলেছিস? বুঝতে শেখার পর থেকেই তো বলছি, তাও ধরেন 1000 পার হয়েছে বলা। মনে রেখেছিস কথা? না। তাহলে এবারও রাখতে হবে না। তুই এটা মুখস্থ করতে করতে আমার জামা কাপড়গুলো দ্রুত গুছিয়ে ফেল। পারফিউমগুলোর জানপ্রাণ খেয়েছিস না? এবার নিজ দায়িত্বে নতুন পারফিউমগুলো সাজা দেখি। আর চালা কাঠ কই? খাটের নিচে। শুদ্ধ সেটা বের করে দেখল মেহগনি গাছের শক্তপোক্ত চালাকাঠ। বিড়াল মারার কথা শুনে মোটাসোটা এনেছে। সে চালাকাঠ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, কাজে হাত দেওয়ার আগে চালাকাঠটাকে ঝটপট সালাম কর দেখি। আর করব না বললাম তো। এ কথা বলেই শীতল ভ্যা ভ্যা করে কেঁদে দিল। নাম মারতেই কেঁদে কেটে একাকার অবস্থা। তখন শুদ্ধ বলল, সন্ধ্যায় খামচি মেরেছিলি কেন? জানে ভয় নেই? একবারও মনে হয়নি এর ফল কি হতে পারে? শীতল এবার বুঝল তখনকার রাগ তোলার জন্যই তাকে ভুলিয়ে ভালিয়ে এখানে এনেছে। সে ভেজা চোখে পিটপিট করে তাকালো। বুঝল কিছু না বললে মার হজম করতে হবে, কিন্তু বিনা বাক্যে মার না খেয়ে তার ভুলও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া দরকার। তাই আর কিছু না ভেবে সে পেছনে ঘুরে কামিজের চেনের কিছুটা নামিয়ে নিল। সাথে সাথে শুদ্ধর নজর আটকাল শীতলের ফর্সা মসৃণ পিঠে চেপে লেগে থাকা কালো রঙা অন্তর্বাসে চিকন ফিতার। শীতলের বুকামিতে শুদ্ধ নিজেই খই হারিয়ে ফেলল। এক ধাপ পিছাতে গিয়ে হাত থেকে চালাকাঠটা পড়ে গেল। তখন শীতল কান্না মিশ্রিত গলায় বলল, দেখুন, আপনার জন্য মৌমাছি কামড়ে কি করেছে। নিজের ব্যথা ব্যথা, আর আমারটা বুঝি শরীর নয়? আমার বুঝি ব্যথা লাগে না? কষ্ট হয় না, না? শুদ্ধ হতভম্ব। ততক্ষণে দৃষ্টি আটকে গেছে মৌমাছি কামড়ে ফুলে লাল হয়ে থাকা শীতলের ঘাড় ও পিঠের কিছু অংশে। এসব কখন হলো? ইস, কি অবস্থা করেছে! গাছে কি তবে মৌমাছি ছিল? মনে মনে জবাব পেয়ে এবার বুঝে নিল শীতলের রাগ মেটানোর মূল কারণ। তাকে মৌমাছি কামড়েছে বলে সে সুযোগ বুঝে রাক্ষসীর মতো খামচি দিয়েছে। ভাগ্যিস বলেনি। শুদ্ধ ভাই, আপনার জন্যই মৌমাছিরা আমাকে কামড়েছে। এখন আমি আপনাকে কামড়াবো। নিন, এবার ঘুরে দাঁড়ান দেখি। গুনে গুনে সব কটা কামড়ে শুধ করি। একথা ভেবে শুদ্ধ গলা খাকড়ি দিয়ে চালাকাঠ যথাস্থানে রেখে দিল। যা পানিশমেন্ট পাওয়ার পেয়েছে। বাড়তি কিছু করলে ওভারডোজ হয়ে যাবে। তখন আবার আরেক বিপদ। তাই একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিয়েছে। শীতল তখনও অভিযোগ করে যাচ্ছে। কেন হলো, কিভাবে কি করলো সেসব বলছে। শুদ্ধ তার কথা শুনল কি না বোঝা গেল না। তবে ভেজা চুল মুছতে মুছতে নির্লিপ্ত কণ্ঠে বলল, অ্যান্টিসেপটিক লাগিয়ে নে। উক্ত কথা বলেই ভেজা টাওয়াল মেলে দিতে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। ঠান্ডা দমকা বাতাস ছুঁয়ে দিল তার বুড়োশালী শরীর। শিরশিরে উঠল লোমকূপ। ধীরে ধীরে চেপে রাখা শ্বাসটুকু ছাড়ল। বুক ভরে শ্বাস টানল। ভোরের বৃষ্টি নামবে বোধ হয়। আকাশ মেঘলা হয়ে আছে। চাঁদ তারকার দেখা নেই। সে ট্রাউজারের পকেটে এক হাত গুজে কিছু ভাবল। এর মধ্যেই একবার রুমের মধ্যে উঁকি মেরে দেখল শীতল ড্রয়ার খুলে অ্যান্টিসেপটিক নিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে পিঠে ঘাড়ে অ্যান্টিসেপটিক লাগাচ্ছে। সে আর তাকালো না। তাকানোর প্রয়োজন বোধ করল না।
কন্ট্রোল জিনিসটাতে লাল কার্ড দেখাতেই বরাবরই পারদর্শী সে, যদিও সেটা একটু একটু করে গড়ে তোলা কঠোর পরিশ্রমের ফল। এত সোজা না সামান্য কিছুতেই নিজের আত্মসংযমকে পায়ে পিষে ফেলা, আবেগের বশে ভুল করে বসা। বলা বাহুল্য, নগ্ন নারীদেহের অঙ্গপ্রত্যঙ্গের ব্যাপারে অনেক কিছু জানতে হয়েছে, পড়তে হয়েছে, এমনকি নোট করতেও হয়েছে। সায়েন্সের স্টুডেন্টদের কাছে শুরুর দিকে ব্যাপারটা অস্বস্তিকর হলেও দিনকে দিন কাজের ক্ষেত্রে মানিয়ে নিতেই হয়। একটা সময় স্বাভাবিক হয়ে ধরা দেয়। যদি তা না হতো তাহলে নারীদের শরীরে থাকা গোপন অসুখের চিকিৎসা হতো না, আর না অসুখের প্রতিষেধক তৈরি হতো। এমনটা নয় নারীদের অসুখের মেডিসিন নারীরা তৈরি করে, কথাটা সম্পূর্ণ ভুল। নারী ও পুরুষরা মিলে অনেক প্রচেষ্টার ফল হিসেবে এক একটা প্রতিষেধক সৃষ্টি করে। রিসার্চ করে দেখে কতটা কাজে দেবে, কতটা উপকারী। মোট কথা, সে ভালো করেই জানে শীতল চঞ্চল, অশান্ত মাথামোটা, কোনো কিছু ভেবে করে না। একবারও ভাবে না বোকামির কাজ কিরূপ প্রভাব ফেলতে পারে। যেমন সেদিন বোকামি করে ফোনটা তার কামিজের ভেতর ঢুকিয়ে নিয়েছিল। অন্য কেউ হলে এমনটা করতো না, বরং 10 বার ভাবত। সেদিনের মতো আজকেও আচমকা তার কামিজের চেন খুলে দাঁড়িয়ে গেছে তার সামনে। একবারও ভাবেনি যে সে আগের ছোট শীতল আর নেই। এখন হাতে পায়ে বেশ বড় হয়েছে, শরীরের পরিবর্তন ধরা দিয়েছে। এখন আর এসব বোকামি চলে না। কিন্তু মেয়েটা বুঝলে তো, এসব আবার সায়নের কাছে করে না। সে সায়নের কাছে সমস্ত গোপন কথা জমা রাখে। এমন সব গোপন কথা তাদের মুখে বোম পড়লেও কেউ বলবে না, আর না তাদের দেখে কেউ টের পাবে। অথচ সে এত মারে, বকে, তবুও তার কাছে উদ্ভট কর্মকাণ্ডগুলোই করে। যদিও এসবে অভ্যাস হয়ে গেছে আজকাল। এই জন্যই বোধ হয় অন্তর্বাসের কালো ফিতা দেখেও তেমন কিছু মনে হয়নি। হচ্ছে না, বরং স্বাভাবিক, সব স্বাভাবিক। এর কারণও হতে পারে কঠোর আত্মসংযম। তবে একদিন নির্দিষ্ট কারো প্রতি সমস্ত কন্ট্রোল হারাবে। বাধা নিষেধের দুয়ারে তালা লাগিয়ে বদ্ধ উন্মাদ হবে। এতটাই উন্মাদ হবে যা কেবল সেই নারী তার উন্মাদনার মাতাল হবে, কাতর হবে, ছটপটিয়ে কান্নারত স্বরে অভিযোগ ছুড়বে। আপনার নামের মতো আপনি শুদ্ধ পুরুষ নন, আপনি অশিষ্ট অসভ্য পুরুষ।